আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 13 অর্থাৎ উপাত্ত বিন্যস্তকরণ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, তো আমার বই হচ্ছে এখানে দেখো 142 পেজ। তোমরা কিন্তু অবশ্যই 142 পেজ হচ্ছে কি বা পৃষ্ঠা নাম্বার হচ্ছে কি মিলিয়ে নিবা। তো 13 নম্বর অধ্যায়ের হচ্ছে কি নামটা কি, উপাত্ত বিন্যস্তকরণ। তো এই অধ্যায়ের আমরা প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে এবং প্রত্যেকটা পেজ হচ্ছে ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একদম সহজভাবে। তো এই অধ্যায়টা বুঝতে গেলে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে এই বিষয়গুলো আমরা সমাধান করব, যে ধাপে ধাপে বিষয়গুলো আছে। তো এগুলো সমাধান করার আগে উপাত্ত বিন্যস্তকরণটা কি এটা আমাদের খুব ভালোভাবে শিখতে হবে, নাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। তো চলো আমরা জেনে নেই আগে হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণটা কি। দেখো, উপাত্ত বিন্যস্তকরণটা হচ্ছে এই উপাত্ত বিন্যস্তকরণটা জানার আগে আমাদের হচ্ছে কিন্তু উপাত্ত সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে উপাত্তটা কি দেখো, আমি তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি, তোমরা কিন্তু এগুলো অবশ্যই নোট করে নেবা। যে যা দিয়ে কোনো কিছুর তথ্য প্রকাশ করা হয় তাকে উপাত্ত বলে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? যা দিয়ে কোনো কিছুর তথ্য প্রকাশ করা হয় তাকে হচ্ছে কি উপাত্ত বলে। যেমন ধরো আমি হচ্ছে যদি বলি 5 জন হচ্ছে কি শিক্ষার্থীর বয়স, যদি আমি বলি যে 5 জন শিক্ষার্থীর বয়স, তাহলে বয়স আমি দিলাম যে 5 জন শিক্ষার্থীর বয়স কি দিলাম, আমি দিলাম যে আমি হচ্ছে 10 বছর, 5 বছর, 7 বছর, এরপর হচ্ছে দিলাম হচ্ছে কি 12 বছর, এরপর হচ্ছে 20 বছর। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আমি 5 জন শিক্ষার্থীর বয়স নিলাম, 5 জন শিক্ষার্থীর কিন্তু আমি বয়স নিলাম যে 10 বছর, 5 বছর, 7 বছর, 12 বছর, এরপর হচ্ছে কি 20 বছর। তাহলে এই যে 5 জন শিক্ষার্থীর বয়সটা আমি নিলাম এখানে, তাহলে এটাই কিন্তু একটা উপাত্ত। কারণ হচ্ছে এখানে আমরা উপাত্তর সংজ্ঞা থেকে জানছি যে যা দিয়ে কোনো কিছুর তথ্য প্রকাশ করা হচ্ছে তাকে আমরা বলবো উপাত্ত। তাহলে এই যে দেখো, এই সংখ্যাগুলো দ্বারা 5 জন শিক্ষার্থীর কিন্তু বয়স অর্থাৎ বয়সের তথ্য কিন্তু প্রকাশ করা হচ্ছে। তার মানে এটা কিন্তু হবে হচ্ছে কি একটা হচ্ছে উপাত্ত। আবার যদি বলি যে 5 জন শিক্ষার্থীর গণিতে হচ্ছে কি প্রাপ্ত নম্বর, তাহলে 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যদি আমি লিখি যে হচ্ছে কি 87, এরপর হচ্ছে কি 90, 67, এরপর হচ্ছে 70, এরপর হচ্ছে 72। তো আমি লিখলাম এভাবে 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হচ্ছে লিখলাম, একজন পাইছে 87, একজন পাইছে 90, একজন পাইছে 67, একজন পাইছে 70, একজন পাইছে 72। তো এই যে আমি হচ্ছে কি তথ্যগুলো লিখলাম, তাহলে এটাই কিন্তু হচ্ছে উপাত্ত। তাহলে আমরা উপাত্তটা কি শিখলাম? যা দিয়ে কোনো কিছুর তথ্য প্রকাশ করা হয় তাকে বলবো আমরা উপাত্ত। তাহলে উপাত্তটা কি আমরা কিন্তু এটা বুঝলাম। তাহলে যা দিয়ে কোনো কিছুর তথ্য প্রকাশ করা হয় তাকে আমরা বলবো উপাত্ত। তো এখন উপাত্তটা কি আমরা কিন্তু অলরেডি বুঝে ফেললাম। তো এরপর বিন্যস্তকরণটা কি? বিন্যস্তকরণটা হচ্ছে, বিন্যস্তকরণ অর্থ হচ্ছে কি সাজানো। তাহলে আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি যে বিন্যস্তকরণ অর্থ কি সাজানো। ঠিক আছে, তাহলে বিন্যস্তকরণ অর্থ হচ্ছে কি সাজানো। তাহলে দেখো উপাত্ত বিন্যস্তকরণ অর্থটা কি? তাহলে যদি আমরা বলি যে উপাত্ত বিন্যস্তকরণ অর্থ হচ্ছে কি? অর্থ হচ্ছে উপাত্ত সাজানো। ঠিক আছে, তাহলে দেখো উপাত্ত বিন্যস্তকরণ অর্থ হচ্ছে উপাত্ত সাজানো। আর উপাত্তটা কি? যা দিয়ে কোনো কিছুর তথ্য প্রকাশ করা হয় তাকে কিন্তু হচ্ছে কি উপাত্ত বলবো। যেমন দেখি এখানে আমি তোমাদের উদাহরণ হিসেবে দুইটা দিলাম, 5 জন শিক্ষার্থীর বয়স নিলাম, 5 জন শিক্ষার্থীর গণিতে হচ্ছে কি প্রাপ্ত নম্বর নিলাম, এগুলো কিন্তু সবগুলো উপাত্ত। তো উপাত্ত এবং হচ্ছে তথ্যের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তোমাদের যদি আমি একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করার চেষ্টা করি তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পরবর্তী ক্লাসগুলোতেও কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো তথ্যটা কি? তথ্য হচ্ছে কি ডাটা।
তো ডাটাটা কি, সেটা হচ্ছে ইংরেজি হচ্ছে ডাটা। তো এই যে উপাত্তটা আমি লিখলাম, এগুলো যখন আমি সাজিয়ে লিখবো তখন কিন্তু সেটা হচ্ছে কি তথ্যে পরিণত হয়ে যাবে বা ডাটায় কিন্তু পরিণত হবে। তো সেটা তোমাদের হচ্ছে কি জানার এখন হচ্ছে মুখ্য বিষয় না, জাস্ট তোমাদের আমি জানাই রাখলাম যে যখন এই উপাত্তগুলো হচ্ছে কি সাজিয়ে লিখবা, যেমন হচ্ছে এই যে লিখছি, এটা যদি আমি ছোট থেকে বড় ক্রমে সাজাই তখন কিন্তু এটা তথ্য হিসেবে কিন্তু গণ্য হবে। ঠিক আছে, এখানে কিন্তু এলোমেলো ভাবে লেখা আছে, তো যখন আমি সাজিয়ে লিখবো তখন কিন্তু সেটাতে তথ্যই পরিণত হবে। তো আপাতত এই পার্থক্যগুলো তোমাদের না বুঝলেও চলবে, যদি না বুঝে থাকো সমস্যা নেই, কিন্তু তোমাদের এখন মূল বিষয় যেটা জানার বিষয় সেটা হচ্ছে যা দিয়ে কোনো কিছুর তথ্য প্রকাশ করা হয় তাকে কি বলবো আমরা? উপাত্ত বলবো। ঠিক আছে, যা দিয়ে কোনো কিছুর তথ্য প্রকাশ করা হবে তাকে বলবো আমরা উপাত্ত। যেমন হচ্ছে দেখো, তোমাদের গ্রামে প্রত্যেকটা পরিবারে কতজন হচ্ছে সদস্য আছে, সেই তালিকা যদি তুমি করো সেটা কিন্তু উপাত্তে পরিণত হবে। ঠিক আছে, উপাত্তে কিন্তু পরিণত হবে। তো উপাত্ত বিন্যস্তকরণটা কি? বিন্যস্তকরণ অর্থ যেহেতু হচ্ছে সাজানো, ছোট থেকে বড় ক্রমে হোক, বড় থেকে ছোট ক্রমে হোক, কিংবা একটা সিকোয়েন্স মেনে হোক, তাহলে সেটা হচ্ছে কি সাজানো। তো উপাত্ত বিন্যস্তকরণ অর্থ হচ্ছে কি উপাত্ত সাজানো। তোমরা কিন্তু এভাবে হচ্ছে কি মনে রাখবা যে উপাত্ত বিন্যস্তকরণ হচ্ছে উপাত্ত সাজানো। আর উপাত্তটা কি? যা দিয়ে কোনো কিছুর তথ্য প্রকাশ করা হয় তাকে বলবো উপাত্ত। তো অনেকের কাছে কিন্তু বোরিং লাগতে পারে যে একটা বিষয় স্যার এতবার বোঝাচ্ছেন কেন? এই বিষয়গুলো কিন্তু বেসিক বিষয়। এই বিষয়গুলো যদি হচ্ছে তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের প্রত্যেকটা সমস্যাই কিন্তু তোমরা সমাধান করতে পারবে। সেই জন্য আমি এখানে একটু বেশি সময় দিচ্ছি যাতে তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারো। তাহলে কি বুঝলাম আমরা? যা দিয়ে কোনো কিছু তথ্য প্রকাশ করা হয় তাকে আমরা উপাত্ত বলবো। সেটা হতে পারে অনেকগুলো ছাত্র হচ্ছে রেজাল্টের মার্কশিট, অনেকগুলো একটা গ্রামের হচ্ছে অনেকগুলো পরিবারের সদস্য সংখ্যা, 10 জন 20 জন বা অনেকগুলো মানুষের হচ্ছে বয়সের সংখ্যা, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, সেগুলো কিন্তু উপাত্ত। তো দেখো আমাদের হচ্ছে এখানে বইয়ের প্রথমেই হচ্ছে কিছু হচ্ছে বিষয় দেওয়া আছে এবং হচ্ছে সমস্যাগুলো আছে, আমরা সমাধান করব ধরে ধরে। তাহলে অনুশীলনীতে গিয়ে কিন্তু আমাদের হচ্ছে কি আর কোনো সমস্যাই হবে না সমস্যাগুলো সমাধান করতে। তো আমরা অনেকেই করি কি, লাভ দিয়ে হচ্ছে কি অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করতে যাই, কিন্তু এই বিষয়গুলোর মধ্যে যে বেসিক বিষয়গুলো যে লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা অনেকেই হচ্ছে ভাবি না। তো তোমাদের কি করতে হবে, বিশেষ করে গণিত বিষয়টা, আমি গণিত বলবো না, সব সাবজেক্টের ক্ষেত্রেই একদম প্রত্যেকটা পেজ হচ্ছে একদম ধরে 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 পড়বা, তাহলে কিন্তু তোমার বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে উপাত্ত বিন্যস্তকরণ অর্থাৎ 13.1-এ আমরা হচ্ছে দেখো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত 3 মাসে প্রত্যেককে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে শিক্ষকরা যাচাই করতে চান। তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত 3 মাসে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে এটা হচ্ছে কি শিক্ষক যাচাই করবে। তাহলে এই যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা হচ্ছে কি বাড়ির কাজগুলো জমা দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ নিচে, এগুলো কিন্তু উপাত্ত। তো আমি পরে আসতেছি সেখানে। দেখো কোন শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে তার নিচের ছকটিতে লক্ষ্য করি। তাহলে এখানে দেখো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা হচ্ছে গত 3 মাসে হচ্ছে কি বাড়ির কাজগুলো জমা দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ এটা ক শাখার লিস্ট, এটা হচ্ছে খ শাখার লিস্ট। ঠিক আছে, তো এখন এই ক শাখার শিক্ষার্থীরা হচ্ছে কি এতবার 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 করে হচ্ছে কি বাড়ির কাজ জমা দিয়েছে। আবার খ শাখার শিক্ষার্থীরা এতবার, এই সংখ্যাগুলো দেওয়া আছে, এতবার করে বাড়ির কাজ হচ্ছে কি জমা দিয়েছে গত হচ্ছে 3 মাসে। ঠিক আছে, তাহলে এই ছকটি তা কিন্তু আমরা লক্ষ্য করতেছি। তো এই নিচের প্রশ্নগুলোর কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর দিতে হবে এই ছক অনুযায়ী। ঠিক আছে, তাহলে এই নিচের প্রশ্নগুলোর কিন্তু উত্তর দিতে হবে এই ছক অনুযায়ী। তাহলে এখানে দেখো কি বলছে, প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে। তাহলে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে আমাদের বের করতে হবে। ক শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে, খ শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে। তাহলে দেখো আমরা এটা কিন্তু গুণে বের করতে পারবো যে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে। তাহলে এখানে দেখো ক শাখাটা আমরা গুনতেছি 1 2, এখানে কিন্তু একজন শিক্ষার্থী কি বাড়ির কাজ জমা দিয়েছে 25 বার, এই শিক্ষার্থী দিয়েছে 24 বার, এটা কিন্তু এইভাবে হিসাব হচ্ছে। তাহলে এখানে শিক্ষার্থী সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে কিন্তু 18 জন হচ্ছে কি শিক্ষার্থী রয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এখানে কিন্তু আমরা উত্তরটা লিখতে পারি যে হচ্ছে এইভাবে লিখি, স্টার যেহেতু দিয়েছি, যে ক শাখায় শিক্ষার্থী আছে কতজন, 18 জন। আমরা কিন্তু হিসাব করলাম যে ক শাখায় শিক্ষার্থী আছে
18 জন। তাহলে কিন্তু আমরা হচ্ছে কি একটা পেয়ে গেলাম যে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী আছে, তাহলে ক শাখায় কিন্তু আমরা শিক্ষার্থী পেয়ে গেলাম আছে 18 জন। এরপর দেখো খ শাখায় কতজন শিক্ষার্থী আছে আমরা হিসাব করব। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে দেখো খ শাখায় শিক্ষার্থী কিন্তু আছে হচ্ছে কি 20 জন। তাহলে আমরা লিখব যে খ শাখায় শিক্ষার্থী আছে কতজন? 20 জন। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে সমস্যাটা ছিল যে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী আছে, এই প্রশ্নের আনসারটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা পাইলাম যে ক শাখায় শিক্ষার্থী আছে হচ্ছে কি 18 জন এবং খ শাখায় শিক্ষার্থী আছে কতজন? 20 জন। এখন দেখো এই সমস্যাটা দেখে আমরা 2 নম্বর এইটার সমাধান করব। এখানে বলছে প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত। তাহলে প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত? ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এখানে কি করতে হবে, এখানে কিন্তু হচ্ছে গড় বের করতে হবে। তাহলে গড়টা আমরা কিভাবে বের করব? আগে আমরা ক শাখায় হচ্ছে কি এই মোট সংখ্যাগুলো যোগ করব, করার পর যতজন শিক্ষার্থী আছে সেটা দ্বারা হচ্ছে কি ভাগ করব। তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি ক শাখার গড় চলে আসবে। আবার খ শাখার সব সংখ্যা যোগ করে হচ্ছে কি যতজন শিক্ষার্থী আছে তত দ্বারা হচ্ছে কি ভাগ করব, তখন কিন্তু আমাদের হচ্ছে কি গড় সংখ্যাটা চলে আসবে। তাহলে গড় বিষয়টা কি আমরা কিন্তু অলরেডি হচ্ছে বুঝতে পারলাম। যেমন দেখো একজনের তোমরা হচ্ছে 3 বন্ধু ধরো হচ্ছে কি রাস্তায় হচ্ছে কি হাঁটতেছ, তো এখন জিজ্ঞেস করলা যে হচ্ছে বন্ধু তোমার কাছে কত টাকা আছে, তো তোমার এক বন্ধু বললো আমার কাছে হচ্ছে কি 2 টাকা আছে। ঠিক আছে, তাহলে এক বন্ধু জিজ্ঞেস করলো আমার কাছে 2 টাকা আছে। তাহলে আরো একটা বন্ধুকে তুমি জিজ্ঞেস করলা যে হচ্ছে বন্ধু তোমার কাছে কত টাকা আছে, তাহলে সে বললো আমার কাছে 4 টাকা আছে। তাহলে তোমার এক বন্ধুর কাছে আছে 2 টাকা, একজন বন্ধুর কাছে আছে 4 টাকা এবং তোমার কাছে হচ্ছে কি আছে ধরলাম হচ্ছে 3 টাকা। তাহলে দেখো 3 জনের কাছে কিন্তু এইরকম টাকা আছে, একজনের কাছে 2 টাকা, একজনের কাছে 4 টাকা, একজনের কাছে 3 টাকা। তো এখন তোমাদের কাছে গড়ে কত টাকা আছে এটা কিন্তু যদি আমরা হিসাব করতে বের করতে চাই তাহলে কি করতে হবে, এই যে 2 যোগ 4 যোগ 3 এই তিনটা যোগ করতে হবে। তাহলে করলাম 4 আর 2 6 আর 3 হচ্ছে কি 9, এটা যোগ করলাম। তাহলে 3 জনের কাছে মোট আছে 9 টাকা। তাহলে যদি বলি তোমাদের 3 জনের কাছে গড় কত টাকা আছে, মানে গড় কত টাকা আছে, তাহলে কি করতে হবে, এই যে 3 জনের কাছে যত টাকা আছে আমরা যোগ করলাম, করার পর আমরা কতজন, তোমাদের বন্ধুরা কতজন? 3 জন। তাহলে কি 3 দ্বারা যদি আমরা হচ্ছে কি ভাগ করে দেই, গড় বের করতে গেলে 3 দ্বারা যদি হচ্ছে কি ভাগ করে দেই তাহলে 3 3 9, তাহলে অ্যান্সার পাচ্ছি 3। তাহলে তোমাদের কাছে গড়ে হচ্ছে 3 টাকা করে আছে, গড়ে কিন্তু 3 টাকা করে আছে। তার মানে আমরা কি করলাম, তোমার এক বন্ধুর কাছে আছে 2 টাকা, আরেক বন্ধুর কাছে আছে 4 টাকা, তোমার কাছে আছে 3 টাকা। তাহলে 3 জনের গড় কত টাকা আছে এটা যদি বের করতে চাই তাহলে এই তোমার বন্ধুর কাছে কত টাকা, আরেক বন্ধুর কাছে কত টাকা এবং তোমার কাছে কত টাকা, এই তিনটা যোগ করলাম, করার পর আসলো 9। এই 9 কি হচ্ছে কি তোমরা কতজন আছো? 3 জন আছে, এই 3 দ্বারা ভাগ করলে কিন্তু গড় কত টাকা আছে সেটা কিন্তু বের হয়ে আসলো। তাহলে গড় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 3 টাকা আছে। তো তোমাদের আমি ছোট এবং হচ্ছে কি কম সংখ্যা দিয়ে বুঝাইলাম। এইটাই হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে কি বের করতে বলছে যে প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত। তো আমরা কি করব, এইগুলো সবগুলো যোগ করব, করার পর যতজন শিক্ষার্থী আছে সেটা দ্বারা কি ভাগ করলে কিন্তু আমাদের গড় কত টাকা, গড় কত সেটা কিন্তু বের হয়ে আসবে, গড় সংখ্যাটা। তাহলে দেখো ক শাখার হচ্ছে কি মোট কাজ আমরা এগুলো কি যোগ করে দিব। ঠিক আছে, তাহলে দেখো আমি যোগ করে দিচ্ছি যে হচ্ছে ক শাখার, এটা কিন্তু হচ্ছে কি পরবর্তী সমস্যাতে যাচ্ছি। তাহলে দেখো ক শাখার মোট কাজ, তাহলে ক শাখার মোট কাজ আমরা কি করব, এই যে ক শাখার যতগুলো কাজ দিয়েছিল 25 24 15 এগুলো সবগুলো আমরা যোগ করে দিব। তাহলে দেখো আমরা হচ্ছে কি এখানে হচ্ছে যোগ করে দিচ্ছি 25 যোগ, তাহলে দেখো 25 24 এভাবে কিন্তু আমাদের হচ্ছে কি আমরা কি করলাম, এই যে ক শাখার হচ্ছে মোট কাজ কিন্তু এখানে যোগ করে দিলাম। তাহলে দেখো ক শাখার মোট কাজ কিন্তু আমি যোগ করে দিছি। ঠিক আছে, তো যোগ করে দেওয়ার পর এটা আমাদের কি যোগ করতে হবে। তো তোমরা চাইলে কিন্তু এভাবে কিন্তু যোগ করতে পারো, যোগ করলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো তোমরা কি করবা, এইভাবে তোমাদের বাসায় ক্যালকুলেটর থাকলে এভাবে কি ক্যালকুলেটরটা ব্যবহার করবা। ঠিক আছে, ক্যালকুলেটরটা কি তোমরা হচ্ছে ব্যবহার করবা। তো ক্যালকুলেটর ব্যবহার
কিন্তু হচ্ছে কি তোমাদের হচ্ছে এই যে পরবর্তী যে অধ্যায়টা আছে 14 অধ্যায়, সেখানে কিন্তু এই ক্যালকুলেটরের ব্যবহার আছে। তো তোমরা যদি আগে থেকে করো তোমাদের কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাবে। তো তোমরা যদি ক্যালকুলেটরে 25 যোগ হচ্ছে 24 এভাবে যদি যোগ করতে থাকো, এভাবে কিন্তু সবগুলো কিন্তু যোগ করতে পারবা। তো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু যোগ করতে পারো, চাইলে এইভাবে যোগ করতে পারো, তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে, কিন্তু তোমার হচ্ছে কি দক্ষতা কিন্তু বেড়ে যাবে যদি নিজে নিজেই করো। আর ক্যালকুলেটর দিয়ে চাইলে করতে পারো, তাহলে কিন্তু সময়টা কম লাগবে। ঠিক আছে, তো যেহেতু ক্যালকুলেটরের ব্যবহার হচ্ছে পরবর্তী অধ্যায়ে আছে, তাহলে তোমরা ক্যালকুলেটরটাই ব্যবহার করো। তাহলে যোগ করে এখানে যোগ করছি, করে পাইছি কত, এখানে কিন্তু পাইছি হচ্ছে 378 কিন্তু। ঠিক আছে, 378 সবগুলো যোগ করে। তাহলে এখন মোট যোগ করে কিন্তু পাইলাম 378। এখন আমরা যদি গড় বের করতে চাই, তাহলে কি দ্বারা ভাগ করতে হবে? এখানে যতজন শিক্ষার্থীরা আছে ততজন শিক্ষার্থী হচ্ছে কি দ্বারা ভাগ করতে হবে। এখানে আমরা 18 জন শিক্ষার্থী কিন্তু পাইছিলাম, তাহলে 18 দ্বারা ভাগ করবো। তাহলে এখানে দেখো ক শাখার গড় কাজ, তাহলে ক শাখার গড় কাজ কি হবে? 378 ভাগ হচ্ছে কতজন শিক্ষার্থী? ক শাখায় কিন্তু শিক্ষার্থীর সংখ্যা আমরা দেখছিলাম হচ্ছে কি 18 জন। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা সাইডে একটু ভাগ করে নেই, তাহলে বুঝতে পারবো 378, তাহলে 18 দোকানে কত হয়? 36, দুইবার যাচ্ছে, তাহলে থাকলে 1, আর এখান থেকে 8 নামাবো, তাহলে 18 কত হয়? 18 মিলে গেল। তাহলে এখানে আমরা পাইলাম কত? 21। তাহলে এখানে কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি 21। তাহলে এখানে গড় কাজ কিন্তু হচ্ছে কি ক শাখার গড় কাজ কিন্তু 21 আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব? খ শাখার কিন্তু মোট কাজ বের করব। তাহলে এখন লিখতেছি, দেখো যে হচ্ছে খ শাখার মোট কাজ। তাহলে আমরা ক শাখার যেভাবে হচ্ছে কি মোট কাজটা বের করলাম যোগ করে, একইভাবে কিন্তু আমরা হচ্ছে কি করব এখানে, এই যে দেখো খ শাখার হচ্ছে কিন্তু মোট কাজ কিন্তু হচ্ছে কি যোগ করে বের করব। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে কি যোগটা করে দেই। তাহলে দেখো খ শাখার মোট কাজ কিন্তু আমরা হচ্ছে কি যোগ করে দিলাম একে একে। এই যে এটা দেখে দেখে, এই যে দেখে 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 এইভাবে কিন্তু মোট কাজ হচ্ছে কি যোগ করে দিলাম। তাহলে এটা যোগ করে অ্যান্সারটা হয়, তোমরা যোগটা মিলিয়ে নেবা। আমি হচ্ছে ক্যালকুলেটরে যোগ করেছি, যোগ করে অ্যান্সারটা কিন্তু হয় হচ্ছে 379 কিন্তু হয়। ঠিক আছে, তো এখন দেখো আমরা হচ্ছে এখানে খ শাখার হচ্ছে গড় কাজটা বের করব। সেটা কিভাবে বের করব? খ শাখার মোট কাজকে হচ্ছে মোট কাজ পাইলাম এত, এটাকে আমরা হচ্ছে কি মোট শিক্ষার্থী সংখ্যা দ্বারা ভাগ করব। খ শাখার যতজন শিক্ষার্থী আছে, তাহলে খ শাখার শিক্ষার্থী আছে 20 জন, তাহলে আমরা 20 দ্বারা ভাগ করব। তাহলে দেখো আমরা আগে লিখি যে হচ্ছে কি লিখবো? খ শাখার মোট কাজ। তাহলে খ শাখার মোট কাজ আমরা কত পাইছি? সরি, মোট কাজ না, এখানে হচ্ছে গড় কাজ। গড় কাজ, তাহলে গড় কাজটা হবে কতটুকু? 379 ভাগ হচ্ছে কত দ্বারা হবে? 20 জন শিক্ষার্থী, 20 দ্বারা ভাগ হবে। তাহলে দেখো এটার উত্তরটা হবে কিন্তু 18.95। তো তোমাদের কিন্তু দশমিকের ভাগ অনেকের সমস্যা হতে পারে, তো আমি যদি দেখানোর চেষ্টা করি কিভাবে আসলে এটা, যে হচ্ছে এখানে 20, ঠিক আছে, 379। তাহলে এখানে দেখো 20 একে 20, 20 মানে 40, দুইবার নিলে বেশি হয়ে যায়, সেখানে একবার নিব, তাহলে 20। তাহলে এখানে বিয়োগ করলে পাই 7, এখানে 1, 17, 17 ছোট 20 বড়। তাহলে এখান থেকে কি করব? 9 কিন্তু আমরা হচ্ছে নামায় আনবো। ঠিক আছে, তো 9টা কিন্তু নামায় আনলাম। তো নামানোর পর এখানে দেখো কতবার যাচ্ছে? আমরা যদি হচ্ছে কি 8 দোকানে 16, তার মানে কি যদি 8 বার নেই তাহলে 160 হচ্ছে। ঠিক আছে, তার যদি হচ্ছে 9 বার নিতাম তাহলে কিন্তু 9 দোকানে 80, 18, 180 হয়ে যেত, বেশি হয়ে যেত, তাহলে কম নিলাম। তাহলে এখানে দেখো বিয়োগ করলে 9, এখানে কি থাকে হচ্ছে 1 পাইলাম। তাহলে 19 ছোট, 20 হচ্ছে বড়। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা দশমিক হচ্ছে কি শূন্য দিয়ে দিব একটা, তাহলে এখান থেকে আমরা শূন্য নামাবো, যেহেতু শূন্য দিলাম এখানে কি দশমিক হয়ে যাবে। তাহলে এখানে দেখো 190 হলো। তাহলে কি হবে? 9 দোকানে আমরা কত জানি? 18, তাহলে 180। তাহলে এখানে বিয়োগ করে কত পাচ্ছি? শূন্য, এখানে হচ্ছে কি 1। তাহলে এখানে কিন্তু আরো একটা শূন্য নামাইলাম, নিলাম, তাহলে শূন্য দিলাম, তাহলে কি এখানে 100 হলো। তাহলে আমরা জানি 5, 20 কত হয়? 100 কিন্তু হয়। ঠিক আছে, তাহলে মিলে গেল। তাহলে 18.95 আমরা হচ্ছে কি অ্যান্সারটা হচ্ছে পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো 18 দশমিক হচ্ছে কিন্তু 95 পেয়ে গেলাম। তাহলে দেখো খ
ক শাখার হচ্ছে কি গড় কাজটা পাইলাম আমরা কত 21। এই যে আমাদের কিন্তু প্রতি শাখার বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কিন্তু আমাদের বের করতে পারছিল। তাহলে দেখো গড় কাজ আমরা ক শাখার পাইলাম হচ্ছে কত 21 এবং হচ্ছে খ শাখার গড় কাজ কিন্তু পাইলাম আমরা হচ্ছে কি 18 হচ্ছে কিন্তু 95। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী যে সমস্যাটা আছে এখানে বলছে প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে। তাহলে প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে এটা আমাদের কিন্তু হিসাব করতে বের করতে হবে। তাহলে দেখো ক শাখায় যদি আমরা আগে লিখে নেই যে হচ্ছে যে ক শাখায় বারবার এসেছে। তাহলে ক শাখায় বারবার এসেছে কোন সংখ্যাগুলো বারবার বলতে কি একের অধিকবার এসেছে। যেমন এখানে দেখো 25, তাহলে 25 এখানে একবার আসে, 25 যদি আবার আসে তাহলে সেটাই কিন্তু হচ্ছে কি বারবার আসা হবে বা একের অধিকবার আসা হবে। তাহলে দেখো 25 সংখ্যাটা এখানে আছে, দেখো 25 আর কোথাও এসেছে কিনা, এই যে এখানে দেখতে পাচ্ছ 25 কিন্তু এসেছে। তাহলে 25 সংখ্যাটা কিন্তু বারবার এসেছে, রিপিট হয়েছে। তার মানে দেখো 25 সংখ্যাটা কিন্তু বারবার এসেছে, সেজন্য একটা সংখ্যা পাইলে 25। আর কোনো সংখ্যা পাই কিনা দেখো 24 সংখ্যাটা, দেখো 24 সংখ্যাটা কিন্তু এখানে এসেছে। তাহলে 24 সংখ্যাটা এখানে এসেছে, এখানে এসেছে, তার মানে বারবার কিন্তু 24 সংখ্যাটা এসেছে। তার মানে 24ও কিন্তু বারবার কিন্তু এসছে। আর কোনো সংখ্যা এসেছে কিনা যদি দেখি 15, 20, 23, 15, 20, 23 এখানে কিন্তু আর আসে নাই। 29ও আসে নাই। এরপর দেখো আমাদের কিন্তু এখানে কিন্তু সময় নিয়ে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, যদি বলি 26 এখানে দেখতে পাচ্ছি একবার আসছে, এখানে দেখতে পাচ্ছি একবার আসছে। তার মানে 26 এখানে একবার আসছে, এখানে একবার আসছে, আবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসছে। তাহলে 26 সংখ্যাটা কিন্তু 3বার আসছে। তার মানে 26ও কিন্তু কি হয়েছে বারবার কিন্তু আসছে। তাহলে দেখতে পাচ্ছি আর কোনো সংখ্যা আসছে কিনা একাধিকবার। 22 আসছে কিনা দেখি, 22 না আসে নাই। 14 আসছে কিনা দেখি, 14 এগুলো কিন্তু আমাদের সময় নিয়ে খুঁজে বের করতে হয়। ঠিক আছে, 9 আসছে কিনা দেখি, না 9 একবারই আসছে শুধু, 8ও কিন্তু একবারই আসছে। তার মানে ক শাখায় কিন্তু বারবার যে সংখ্যাগুলো আসছে তার মধ্যে 25, 24 এবং হচ্ছে 26 এই তিনটা সংখ্যা কিন্তু বারবার এসেছে। এখানে কিন্তু আমরা এখানে এই উপাত্ত থেকে কিন্তু আমরা জানলাম। এখন খ শাখায় বারবার এসেছে কোন সংখ্যাগুলো এটা বের করবো। খ শাখায় বারবার এসেছে, তাহলে খ শাখায় বারবার এসেছে কোন সংখ্যাগুলো যদি আমরা দেখি, যে দেখো এখানে 12 এসেছে কিনা দেখি, 12 আর এসছে কিনা, এই যে এখানে দেখতে পাচ্ছি 12 আসছে, এই যে এখানেও 12 আসছে, এই যে 12 আসছে। 12 কিন্তু 4বার আমরা এখানে দেখতে পাচ্ছি, 2বার আসলে কিন্তু আমরা বারবার এসেছে এটা কিন্তু ধরে নেব। তো আমি তোমাদের সুবিধার্থে দেখালাম 12 আসছে। এরপর যদি দেখি 14 না আসে নাই, 24 সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছি, এই যে 24, এই যে এখানে দেখতে পাচ্ছি 24, এখানে দেখতে পাচ্ছি 24। তাহলে 24 সংখ্যাটাও কিন্তু বারবার এসছে, 24 সংখ্যাটাও কিন্তু হচ্ছে কি বারবার এসছে, এই যে এখানে দেখতে পাচ্ছি। এরপর দেখি হচ্ছে কত 29 এসছে কিনা, 29 এখানে একবার দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একবার দেখতে পাচ্ছি। তাহলে 29 সংখ্যাটাও কিন্তু বারবার আসছে। এরপর যদি দেখি হচ্ছে 16, তাহলে 16 সংখ্যাটি আসছে কিনা, এই যে 16 এখানে দেখতে পাচ্ছি 16, এখানে কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে কিন্তু 16। ঠিক আছে, তাহলে দেখো 16 সংখ্যাটাও কিন্তু বারবার আসছে, 16 সংখ্যাটাও কিন্তু বারবার আসছে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছি আর কোনো সংখ্যা এসছে কিনা, 14 তো দেখছি আর আগে, 9 এসছে কিনা আর দেখি, এখানে খুঁজে তোমাদের হচ্ছে কি বের করতে হবে। দেখো 9 9 9 9 9 না আসে নাই। তাহলে দেখতে পাচ্ছি 28 এসছে কিনা দেখি, এখানে দেখতে পাচ্ছি 28, এই যে 28 এখানে আছে, এখানে কিন্তু আছে। তার মানে 28 সংখ্যাটা কিন্তু বারবার আসছে, তার মানে এখানে আমরা লিখবো 28। তার মানে 28 সংখ্যাটাও কিন্তু বারবার আসছে। ঠিক আছে,
তাহলে 29 তো বারবার আসছে, এখানে আমরা বের করছি এর আগে যে 29 29। 22 আসছে কিনা দেখি, 22 না। 6 আসছে কিনা দেখি, না 6 আসে নাই। তাহলে দেখো ক শাখায় বারবার এসেছে 25 24 26 এই সংখ্যাগুলো, এবং খ শাখায় বারবার এসেছে কিন্তু 12 24 29 16 28 এই সংখ্যাগুলো কিন্তু বারবার এসেছে। তার মানে এগুলো কিন্তু আমরা লিখলাম। এখন দেখো আমরা প্রতি শাখায় সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে প্রতি শাখায় সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ক শাখায় দেখব যে সর্বোচ্চ সংখ্যাটা কত। তাহলে এই সংখ্যাটা বের করার কিন্তু একটা সুন্দর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি, দেখো এই যে ক শাখায় সর্বোচ্চ সংখ্যা আমরা বের করব। তাহলে দেখো আমরা এইভাবে ধরে ধরে যাবো, এখানে পাইলাম কি সর্বোচ্চ 25, 25-এর উপরে কি আর আছে, নাই, 24, এখানে 25, 25-এর থেকে বড় থাকলে 25, তখন মনে মনে 25-এর থেকে বড়টাই ধরবো যদি থাকে 25। এখন পর্যন্ত বড় 25, 25 এখন পর্যন্ত বড় কিন্তু 25ই পাচ্ছি। এই 20-এর সাথে তুলনা করলে বড় 25ই পাচ্ছি, 25 25। এখানে এসে দেখতে পাচ্ছি 25-এর থেকে বড় 29, তাহলে 29-এর থেকে বড় 29 29 আমরা এইভাবে ধরে যাবো, 29 29 29 29 29 29 29 29 29-এর থেকে কিন্তু আর বড় নাই। তার মানে ক শাখায় সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কি 29। তাহলে আমরা লিখব যে হচ্ছে ক শাখায় সর্বোচ্চ সংখ্যা কত, আমরা পেলাম 29। ঠিক আছে, তাহলে এরপর আমরা সর্বনিম্ন সংখ্যা বের করবো ক শাখায়। তাহলে সর্বনিম্ন সংখ্যা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা বাজে 24, 24-এর থেকে আর আছে নাকি ছোট, 15 আছে, হ্যাঁ 15 আছে, 15 15 15 15 15 15 15 14, হ্যাঁ 15-এর থেকে ছোট আছে 14। এরপর দেখো 14 14 14, এই যে দেখতে পাচ্ছি 14 থেকে ছোট 8 আছে, তাহলে 8 8 8, তাহলে দেখতে পাচ্ছি 8-এর থেকে ছোট আর নাই। তার মানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কি 29, এবং সর্বনিম্ন সংখ্যা কত, 8। তাহলে ক শাখায় সর্বোচ্চ সংখ্যা আমরা পাইলাম 29 এবং সর্বনিম্ন সংখ্যা পাইলাম হচ্ছে 8। এখন আমরা কি করব, প্রতি শাখায় যেহেতু বের করতে বলছে, আমরা হচ্ছে কি খ শাখার জন্য বের করব। সর্বোচ্চ সংখ্যা কত আগে বের করি, দেখতে পাচ্ছি 12, 12 থেকে বড় আর আছে নাকি, 14 আছে, হ্যাঁ 24 বড়, 24-এর থেকে বড় কত 29, 29-এর থেকে বড় আর আছে দেখি 29 29 29 29, না 29ই আছে, 29 29 29 29 29 29 29 আছে, 29 29 29 আছে, 29 29-এর থেকে কিন্তু আর বড় নাই। তার মানে খ শাখায় সর্বোচ্চ সংখ্যা কত হবে 29। তাহলে ক শাখায় সর্বোচ্চ সংখ্যা পাইলাম 29, খ শাখায় কিন্তু সর্বোচ্চ সংখ্যা পাইলাম 29। খুবই মজার বিষয়। এখন আমরা খ শাখায় সর্বনিম্ন সংখ্যাটা বের করবো। সর্বনিম্ন মানে কি ছোট, এবং সর্বোচ্চ সংখ্যা মানে কি বড়। তো এটা বলতে কিন্তু আমি ভুলে গেছি, তোমরা কিন্তু সবাই জানো মোটামুটি, তারপরে বলা উচিত আমার। ঠিক আছে, সর্বোচ্চ মানে কি সবচেয়ে বড় সংখ্যাটা, এবং সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট সংখ্যাটা। ঠিক আছে, তো খ শাখায় আমরা সর্বোচ্চ সংখ্যা বা সবচেয়ে বড় সংখ্যাটা পেয়ে গেলাম 29। এখন খ শাখায় সবচেয়ে ছোট সংখ্যাটাকে কত আমরা বের করব। দেখতে পাচ্ছি 12, 12 থেকে ছোট আর আছে 12 12, হ্যাঁ আছে 9 9 9 9 9 9 9, এখানে দেখতে পাচ্ছি 9 থেকে ছোট আছে 8। তাহলে এরপর দেখতে পাচ্ছি 8, 8-এর থেকে ছোট আর আছে নাকি দেখি, 8 8 8 8 8, এখানে দেখতে পাচ্ছি 8-এর থেকে ছোট আছে 6, 6-এর থেকে ছোট আর কিন্তু কোনো সংখ্যা নেই। তার মানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 6 খ শাখায়। তাহলে খ শাখায় সর্বোচ্চ সংখ্যা 29 এবং সর্বনিম্ন সংখ্যা কত 6। তাহলে এখানে কিন্তু এবং লিখে দিব, তাহলে একটু কিন্তু সুন্দর হয়। তাহলে সর্বোচ্চ ক শাখায় সর্বোচ্চ সংখ্যা পাইলাম 29 এবং সর্বনিম্ন সংখ্যা পাইলাম 8, এবং খ শাখায় সর্বোচ্চ সংখ্যা পাইলাম 29 এবং সর্বনিম্ন সংখ্যা পাইলাম কত 6। তাহলে আশা করি বুঝতে পারছো এটা। তাহলে এরপর দেখো আমরা সর্বশেষ এটা সমাধান করব। শাখা ক এবং শাখা খ এর তুলনা করে আমরা কি বলতে পারি। তাহলে শাখা ক এবং খ এর কিন্তু আমরা তুলনা করে কি বলতে পারি, এটা কিন্তু লিখতে বলছে আমাদের। তাহলে আমরা তুলনা কিন্তু মনে রাখতে হবে, তুলনা কিন্তু একই জাতীয় জিনিসের সাথে হতে হবে। ঠিক আছে,
যেমন হচ্ছে মানুষের সাথে মানুষের তুমি তুলনা দিতে পারবা, কিন্তু তুমি মানুষের সাথে অন্যান্য পশু পাখি যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো কিন্তু তুলনা হয় না। কারণ যে প্রজাতির সাথে বা যে একই জাতীয় বিষয়বস্তুর সাথে কিন্তু তুলনা করা যায়, ভিন্ন কোনো বিষয়বস্তুর সাথে কিন্তু তুলনা করা যায় না। তাহলে আমরা শাখা ক এবং ক্ষয়ের সাথে কি তুলনা করতে পারি? ঠিক আছে, তাহলে আমরা কি তুলনা করতে পারবো যে ক শাখায় শিক্ষার্থী আছে হচ্ছে কি 18 জন, অর্থাৎ কম শিক্ষার্থী আছে, এবং খ শাখায় শিক্ষার্থী আছে বেশি জন। তাহলে দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষার্থীর সংখ্যা কিন্তু তুলনা করতেছি একই জাতীয়। তাহলে ক শাখায় শিক্ষার্থী আছে হচ্ছে কি কম শিক্ষার্থী আছে, তাহলে 18 জন, এবং খ শাখায় বেশি শিক্ষার্থী আছে 21 জন। তাহলে এটা কিন্তু আমরা তুলনা করতে পারি। তাহলে দেখো আমরা তুলনা করি যে ক শাখায় কম শিক্ষার্থী আছে। তাহলে ক শাখায় কিন্তু কম শিক্ষার্থী আছে কতজন? 18 জন। তাহলে খ শাখায় কত শিক্ষার্থী আছে এটার সাথে কিন্তু তুলনা করতে পারো। তাহলে খ শাখায় বেশি শিক্ষার্থী আছে, কতজন আছে? 21 জন, 20 জন। আমরা এখানে 20 জন হিসাব করছিলাম না? হ্যাঁ, আমরা কিন্তু 20 জন হিসাব করছিলাম যে খ শাখায় শিক্ষার্থী আছে হচ্ছে কতজন? 20 জন। তাহলে দেখো এখানে কিন্তু আমরা তুলনা করলাম যে ক শাখায় শিক্ষার্থী আছে হচ্ছে কতজন? 18 জন। ঠিক আছে, ক শাখায় শিক্ষার্থী আছে 18 জন এবং হচ্ছে খ শাখায় শিক্ষার্থী আছে হচ্ছে কি 20 জন। তাহলে তুলনা করলাম। আমরা কিন্তু আরো তুলনা করতে পারি, সেটা কি ক শাখার হচ্ছে কি গড় বেশি। ক শাখার কিন্তু আমরা গড় হিসাব করে বের করছিলাম 21 এবং খ শাখার গড় হিসাব করে বের করছিলাম কিন্তু 18.95। তাহলে দেখো আমরা লিখতে পারি এবং হচ্ছে কি এবং ক শাখার গড় বেশি। তাহলে গড় বেশি, কত বেশি? কত? 21। এবং হচ্ছে খ শাখার গড় কম। তাহলে খ শাখার গড় কত পাইছিলাম? 18.95 বা 95। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমরা তুলনা করতে পারলাম। তাহলে আমাদের কিন্তু তুলনা করাটাও কিন্তু হচ্ছে কি এটা কিন্তু হয়ে গেল। তাহলে দেখো এই দুইটা উপপাদ্যকে ব্যবহার করে আমরা কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান করলাম। তো দেখো আমরা যদি লাভ দিয়ে হচ্ছে অনুশীলনীতে চলে যাই, তাহলে এই যে বেসিক বিষয়গুলো এবং খুবই মজার যে সমস্যাগুলো এগুলো কিন্তু সমাধান করতে পারবো না। অনুশীলনীতে কয়েকটা ম্যাথ দিয়ে দিল, তুমি করলে এবং ভাবলে যে আমি সবগুলোই পারি, বাট এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু তোমার বেসিকটা ক্লিয়ার হবে না। তাহলে দেখো আমরা কিন্তু এগুলো সমাধান করে ফেললাম সবগুলোই। এরপর দেখো 1 নম্বরে কি বলছে, গড় সংখ্যাটি নির্ণয় করি। তাহলে ক শাখায় গড় সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে এর আগে কিন্তু আমরা এই যে এখানে কিন্তু আমরা ক শাখার হচ্ছে গড় সংখ্যাটি নির্ণয় করছি, অর্থাৎ ক শাখাটির গড় সংখ্যা কিন্তু নির্ণয় করে ফেলছি। তো সেটা দেখে কিন্তু আমরা এখানে বসায় দিব যে ক শাখার গড় সংখ্যাটি আমরা পাইছিলাম কত? 21। ঠিক আছে, এবং খ শাখার গড় সংখ্যা পাইছিলাম কত? 18.95। তাহলে এখানে এই প্রশ্নটার অ্যান্সার দেখে দিয়ে কিন্তু আমরা এখানে লিখে দেবো। আমাদের কিন্তু আলাদাভাবে আবার হচ্ছে কি গড়টা কিন্তু বের করতে হবে না, যেহেতু আমরা এর আগে কিন্তু গড়টা বের করেছি। তো এরপরে দেখো 2 নম্বরে কি বলছে যে সঠিক ধারণাটি বেছে নেই। উপরের গড় সংখ্যা থেকে আমরা বলতে পারি যে ক শাখার শিক্ষার্থীরা খ শাখার শিক্ষার্থী অপেক্ষা বাড়ির কাজ বেশি, বাড়ির কাজ জমা দিয়েছে, বেশি অথবা কম। তাহলে ক শাখার শিক্ষার্থীরা কি করছে? খ শাখার শিক্ষার্থী অপেক্ষা বাড়ির কাজ কি কম, বেশি অথবা কম জমা দিয়েছে। তাহলে কিন্তু ক শাখার শিক্ষার্থীরা খ শাখার শিক্ষার্থী অপেক্ষা কিন্তু বাড়ির কাজ কিন্তু বেশি জমা দিয়েছে, যেটা আমরা এই যে গড় নির্ণয় করলেই কিন্তু বুঝতে পারতেছি। ঠিক আছে, আমাদের মন্তব্য হচ্ছে কি বেশি নির্ণয় করেছে। তো আশা করি 142 পেজের সকল সমস্যা তোমাদের একদম হচ্ছে কি পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি একদম ডিটেলস ভাবে বোঝানোর জন্য। তো এর জন্য যদি সময় একটু বেশি লাগে তোমরা কিন্তু মন খারাপ করবে না, কারণ আমি তোমাদেরকে ভালোভাবে এবং বেসিক সহ বোঝাতে কিন্তু চেষ্টা করি, যাতে তোমাদের কিন্তু কোথাও কোনো গ্যাপ না থাকে। ঠিক আছে, তাহলে দেখো আজকের লেকচারে কিন্তু আমরা অধ্যায় 13 এর হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণের কিন্তু বেসিক বিষয়গুলো জানলাম এবং একই সাথে 142 পেজে যে সমস্যাগুলো ছিল সবগুলো কিন্তু সমাধান করে দিলাম। তো আগামী লেকচারে আমরা 143 পেজের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। তো 143 পেজে কিন্তু এই যে এই ছক রিলেটেডই কিন্তু সমস্যাগুলো আছে।
তো এগুলো তোমরা প্র্যাকটিস করবা, তাহলে পরবর্তী লেকচারে কিন্তু তোমাদের বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ক্লাসটা, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে যাচ্ছি না, তাহলে কিন্তু ক্লাসটা কিন্তু আরো লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে যে বিষয়গুলো তোমাদেরকে করালাম তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের কিন্তু একদম হচ্ছে এগুলো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবা, আমি হচ্ছে আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।